আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। আর একদিন বাদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে 299টি সংসদীয় আসনের ব্যালট পেপার সহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী জেলায় জেলায় পৌঁছে গেছে। ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। আর ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান এভার্স এজাবস বলেছেন, বাংলাদেশের এবারের নির্বাচন হবে বিশ্বাসযোগ্য, আস্থার এবং অংশগ্রহণমূলক। একই সঙ্গে ফিরবে গণতন্ত্র, রাজনৈতিক ক্ষমতার জবাবদিহিতা এবং আইনের শাসন। রিপোর্ট আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়ন 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক নিযুক্ত করেছে। এই স্বল্পমেয়াদী পর্যবেক্ষকরা ভোট কেন্দ্র খোলা, ভোট গ্রহণ, ভোট কেন্দ্র বন্ধ, ব্যালট গণনা এবং ফলাফল তালিকাভুক্ত করার প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস জানান, এখন পর্যন্ত পরিবেশ যথেষ্ট ইতিবাচক। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্রে একটি নতুন অধ্যায় রচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। In all the districts and regions of the country, and the general atmosphere is very hopeful, in a sense that, most of our interlocutors have emphasized that this should be a new page in the Bangladeshi history and of Bangladeshi democracy. And that's why I have to say, of course, there are many issues that have been discussed in all the regions, but the general atmosphere and the general expectations are very hopeful. এদিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের নির্বাচন উপলক্ষে বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য স্থাপন করা হয়েছে মিডিয়া সেন্টার। বিদেশি সাংবাদিকদের পেশাগত কাজে সহায়তা করতে মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচন কমিশন সচিব জানান, 299 আসনের ব্যালট সহ ভোট সামগ্রী জেলায় জেলায় পৌঁছে গেছে। ভোট গ্রহণের জন্য প্রস্তুত কমিশন। বিকাল 4:30 পর্যন্ত ভোট হবে, 4:30 পর থেকেই রেজাল্ট আসবে এবং এই পাবলিকেশনের জন্য, রেজাল্টগুলোকে পরিচিত করার জন্য নির্বাচন কমিশনে আমরা যে দায়িত্বটা আছে আমরা রেডি করেছি। তবে কোনো অবস্থাতেই এটা দীর্ঘায়িত হবে না। কার্যত যতটুকু সময় দরকার, কেননা ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে, সে গোনার জন্য যতটুকু সময়। যে কোনো অপতথ্যের বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান ইসি সচিব। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। মব করে ভোট কেন্দ্র দখল করে সিল মারার ঘটনা ঘটলেই সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সারা দেশে 24,000 কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে এগুলোর প্রতিটিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। নির্বাচনে রাজনৈতিক প্রভাব মুক্ত থেকেই বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন আইজিপি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীদের প্রচারণা শেষ। এখন ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জামাদি পৌঁছানো ও নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোটের পরিবেশ ভালো রাখার জন্য সারা দেশের কেন্দ্রগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বাহিনীর প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন পুলিশ মহাপরিদর্শক। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ধরলে 8 আর 16 24,000-এর মতো হয়, রাফলি হাফ অফ দি টোটাল নাম্বার। এগুলোই আমরা বডি ক্যাম দিয়ে চেষ্টা করব কভার করতে। এইবার অপতথ্য এবং গুজব যেগুলো আমাদেরকে এফেক্ট করতে পারে, হয়তো আমরা স্বল্পতম সময়ে মেটার সাহায্যে এগুলো টেক ডাউন করতে পারবো। হুমকি, যেটা পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি যারা হুমকি দিত, আপনারা জানেন তারা নিজেরাও ডিসকারেজড। এখন তো আমরা আর ওইরকম থ্রেট মনে করি না যে থ্রেটটা এত বড় না, কিন্তু আমি উদাহরণ তৈরি করতে চাই যেন ইতিহাসে এই ইলেকশনটা লেখা থাকে। ভাই, ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, সিল মারে। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উড হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। এইবার পারবে না। খালি দেখেন আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা এখন আছে,
ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। এ নির্বাচন বাহিনীর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনার সুযোগ হিসেবেও দেখছেন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট নিয়ে কোনো ধরনের কোনো শঙ্কা নেই। শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। বলেন, ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। কোথাও কোনো রকম কারচুপি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে প্রশাসন। এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে, কোন ইতিহাসে আপনারা দেখাতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর কোন নিয়োগ। আরেকটা, আপনারা যেহেতু আপনারা অনেক বয়স্ক সাংবাদিকও আছেন, আপনারা আগের অন্যান্য নির্বাচনগুলি দেখেন, অন্যান্য নির্বাচনগুলিতে যেরকম সহিংসতা হতো, এবার কিন্তু ওইরকম আল্লাহ দিলে এখন পর্যন্ত হয় নাই। আমরা আশা করব যে সামনে হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির আরও খবর জানতে এখন যাচ্ছে সিলেটে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সজল, নির্বাচনের সামগ্রিক কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর কোনো খবর আছে কিনা আপনার কাছে, এবং সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আপনি কেমন দেখছেন? কথা, সিলেটের 6টি নির্বাচনী আসনের মধ্যে 1016টি ভোট কেন্দ্র এবং সিলেট নগরীতে আরও সাথে 294টি ভোট কেন্দ্র আছে। সবগুলো ভোট কেন্দ্রের মধ্যে সরঞ্জাম এখনও পৌঁছানো শুরু হয়নি। তবে জেলা প্রশাসক, যিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। কাল সকাল 11টায় সিলেট মহিলা কলেজ থেকে যার যার কেন্দ্রের পোলিং অফিসার এবং পোলিং এজেন্টরা এসে তাদের সরঞ্জামাদি বুঝে নেবেন এবং ভোট কেন্দ্রে কালকে সকাল 11টা থেকে আসলে মূলত পৌঁছানো শুরু হবে। আর যদি বলেন যে নিরাপত্তার কথা যেটি বলা যায়, যে বেশ আজকে সারাদিনই দেখছি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব তাদের নানান মহড়া এবং ব্রিফিং আছে, তাদের প্রস্তুতি সম্পর্কে আমাদের জানিয়েছেন এবং তারা বলছেন যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং যেটি আগে বলছিলাম যে সিলেটে 1016টি জেলায় মোট ভোট কেন্দ্র, এর মধ্যে 217টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন। একইভাবে সিলেট নগরীতে 294টির মধ্যে 95টি ভোট কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। এসব ভোট কেন্দ্রে বেশিরভাগই কিন্তু যে সীমানা প্রাচীর নেই বা এ ধরনের কারণে এগুলোকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। বিশেষ আরও অন্য কোনো কারণ দেখাচ্ছে না প্রশাসন। কিন্তু একইভাবে আমরা যখন দেখছি যে সীমান্তে কিন্তু বিপুল পরিমাণ, যেহেতু সিলেট সীমান্তবর্তী এলাকা, সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ধরা পড়ছে। নানান সময় প্রশাসন বলছে যে এই চোরাচালান বাড়ছে, সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান, এবং গত 24-এর 5 আগস্টের পর লুট হওয়া অস্ত্র কিন্তু সবগুলো এখনো উদ্ধার হয়নি। এ কারণে একটি নাশকতার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। তো প্রশাসন বলতে তারা সব রকম প্রস্তুতি গ্রহণ করেছে সুষ্ঠুভাবে নির্বাচন গ্রহণের জন্য এখন পর্যন্ত। কথা, সিলেটের বিভিন্ন কেন্দ্রের নির্বাচনের প্রস্তুতির খবর জানছিলাম। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে দেশ গণতন্ত্রের পরিবেশে ফিরে যেতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন অভিযোগ করেছেন, একটি দল জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে, তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ফলাফল মেনে নেবে তার দল। বিস্তারিত দেখুন হাসান মাহমুদের রিপোর্টে। দেশ জুড়ে এখন অপেক্ষা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচারণাও। এমনতর পরিস্থিতিতে নিজের নির্বাচনী আসন ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিগত 15 বছর নির্বাচন মানেই ছিল কারচুপির মহড়া। তাই ভালো নির্বাচন হতে পারে এটাই মানুষ ভুলতে বসেছিল। আমি এখন পর্যন্ত এই এবারকার নির্বাচনের যে পরিবেশ, সেটাকে মোরলেস ভালো দেখলাম। উদ্বেগ থেকে যায় এই জন্যে যে বিগত 15 বছর এই নির্বাচনে এত কারচুপি হয়েছে, এত ইঞ্জিনিয়ারিং হয়েছে, যে একটা যে ভালো ইলেকশন হতে পারে এটাই অনেকে ভাবে না। এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সুযোগ নেই জানিয়ে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। সামগ্রিকভাবে তাতে করে আমার মনে হয় যে ইলেকশনটা ভালো হবে। আর ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারগুলো আমার মনে হয় না
যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার কোন ইনফ্লুয়েন্স করতে পারবে। এদিকে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেন, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের টাকা দেয়া হচ্ছে। ভোটের ক্ষেত্রে অর্থের আদান প্রদান, যেটা ঢাকা 15তে আমরা গতকালকে দেখলাম, বিভিন্ন জায়গায় অবৈধভাবে টাকা দিয়ে ভোট কেনার উদ্যোগ করছে। অনেক জায়গায় আমরা দেখেছি বলছে ব্যালট পেপার ছাপানো হচ্ছে, অনেকেই সেখানে বলছেন হয়তো ভিন্ন পরিচয়ে যারা রয়েছেন তারা নিকাম করে ভোট দিতে পারেন। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে অবশ্যই যেগুলো ফলাফল আমরা মেনে নিব, কেন মানব না। ডক্টর মাহাদি বলেন, বিএনপির গণজোয়ারে ভীত হয়ে একটি দল নানা অপকৌশল করছে, যা তাদের রাজনৈতিক দেউলিয়ত্ব প্রমাণ করে। অনেক ক্ষেত্রে সেটা হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আমার বাংলাদেশ সেবী পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল ৩ সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সারা দেশের ভোটাররা ভয় ও শঙ্কায় রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হলে এখনও পরিস্থিতি পাল্টাতে পারে। দুপুরে বরিশালে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, এই নির্বাচনে কি হবে সেই পরিসংখ্যান কারো কাছেই নেই। জরিপে যা বলা হচ্ছে তা তখনই বোঝা যাবে যখন ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবেন। প্রশাসন এখনও মাঠে নিয়ন্ত্রণ নিতে পারেনি। নির্বাচন কমিশন যে ঈদের আনন্দ দেখছে, বাস্তবে তা নেই বলে দাবি করেন ব্যারিস্টার ফুয়াদ। একটা দলের কিছু গুন্ডা পান্ডারা বাড়িতে গিয়ে গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বলছে এবং বলেছে ভোট কেন্দ্রে গেলে ওই মার্কায় শুধু ভোট দিতে হবে, অন্য কোনো মার্কায় ভোট দেওয়ার চিন্তা করলে ভোট কেন্দ্রে যাবার দরকার নাই। এবং আমরা অনেক কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারছি না, এখন এত ভয় পাচ্ছে তারা, রামদা দেখিয়ে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। 3টা ইউনিয়নে আমরা সর্বোচ্চ ভোট ডাকাতি এবং সহিংসতার আশঙ্কা করছি। ভোট দিতে অনেকেই ছুটছেন গ্রামের বাড়িতে। ঘরমুখ মানুষের খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইফতেখার, কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চাপ আপনি কেমন দেখছেন? ভোট নিয়ে তাদের ভাবনা কি? কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে যাত্রীদের চাপ রয়েছে বলে আমরা স্টেশন কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি, এবং এখনও যদি দেখায় যে একটি প্ল্যাটফর্মে 5 নম্বর প্ল্যাটফর্মে এখনও যারা ঘরমুখ যাত্রী রয়েছেন তারা ঢুকছেন এবং ট্রেনের জন্য অপেক্ষা করছেন তারা, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের গন্তব্যে তারা ছেড়ে যাবেন। এবং ভোট নিয়ে যে ভাবনা সেটি মূলত তারা জানাচ্ছিলেন যে 1 মাস পর ঈদ উল ফিতর হলেও এই 4 দিনের এই ছুটিতেই তারা ঘরে ফিরতে চান বা এলাকায় যেতে চান, যে ভোটাধিকার প্রয়োগ করতে চান। তারা জানাচ্ছিলেন যে দীর্ঘদিন পর এই ভোটাধিকার প্রয়োগের যে সুযোগ বা গণতান্ত্রিক অধিকারের যে সুযোগ, সেই সুযোগটি পাবার কারণেই মূলত তারা একটু কষ্ট করে হলেও বা ঝক্কি ঝামেলা পোহানোর পরও তারা তাদের দেশের বাড়ির এলাকায় বা গ্রামের বাড়ির এলাকায় তারা গমন করছেন। এবং তারা জানাচ্ছিলেন যে সময় মতোই আজকের যে ট্রেনের সময়সূচি, সেই সময়সূচি মোতাবেকই ট্রেন ছাড়ছে, এবং তাদের যে ট্রেন যাত্রার যে বিষয়টি, সে বিষয়টি অনেকটাই সহজতর হচ্ছে এবারে ট্রেন যাত্রায়। সে বিষয়গুলি মূলত জানাচ্ছিলেন কমলাপুর থেকে ঘরমুখ যাত্রীরা। নির্বাচন উপলক্ষে ঘরমুখ মানুষের খবর জানছিলাম। পাচারকৃত অর্থ ফেরত আনা জটিল এবং কষ্টকর, তাই সব অর্থ ফেরত আনা সম্ভব হয়নি জানিয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে ক্রয় কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, পরবর্তী সরকার আন্তরিক হলে পাচার করা অর্থ হয়তো ফিরিয়ে আনা সম্ভব হবে। শেয়ার বাজার নিয়ে ঠিকঠাক কাজ করতে পারেননি জানিয়ে উপদেষ্টার দায়িত্ব পালনে নিজেকে 100-তে 70 নম্বর দেবেন বলে মন্তব্য করেছেন। ভবিষ্যতে নিজেকে নিয়ে কোনো আইনি জটিলতায় পড়ার শঙ্কা দেখছেন না, তবে তার অন্য সহকর্মীদের কথা তিনি বলতে পারবেন না বলে জানিয়েছেন ডক্টর সালাউদ্দিন। আমাদের অনেকগুলো করার ইচ্ছা ছিল, সেগুলো আমরা করতে পারি নাই।
আমাদের কাছে এক্সপেকটেশন। সেকেন্ড, যেগুলো করেছি একবার শেষ করে দিয়ে যেতে পারি নাই, অতএব ডেফিনেটলি 100 মার্ক কেন দেবো আমাকে? 70-80 হলে আমি মনে করি যে উই হ্যাভ স্টার্টেড। এবং কালকে আমি পিআরএ সেমিনারও বলেছি আমরা শুরু করে দিলাম, এবং যেগুলো আমরা শুরু করেছি জনগণের স্বার্থের জন্য, আমাদের কোনো এজেন্ডা ছিল না বাণিজ্য শিল্পগুলোকে আর অ্যাক্টিভেট করা। ব্যবসা বাণিজ্য যদি সে না হয় এমপ্লয়মেন্ট আসবে না, যেটা সবচেয়ে বড় আমাদের একটা বড় চ্যালেঞ্জ। প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বহু বছর পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে, তাই যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের উপরে বর্তাবে সংস্কার কার্যক্রম এগিয়ে নেবার ঐতিহাসিক দায়িত্ব। একই সঙ্গে বিরোধী দলীয় সংসদ সদস্যদেরও এই কাজে গঠনমূলক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি জানিয়েছেন, বৈঠকে প্রতিনিধি দল নারী ভোটারদের অংশগ্রহণ, নির্বাচনে পরাজিত হলে ফল মেনে নেওয়ার সংস্কৃতি এবং গণভোটে ভোটারদের সম্পৃক্ততা নিয়ে জানতে চেয়েছে। এসব প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, তরুণ প্রজন্ম এখন প্রশ্ন করতে ভয় পায় না, তারা সংসদে গেলে জবাবদিহিতা ও স্বচ্ছতা আরও বাড়বে। তিনি আশা প্রকাশ করেন, নারীরা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সংখ্যা কমতে পারে এরকম কিছু ঘটে নাই। আমি বরং বোনেদের বলেছি, আমি মনে করি এবার নারী ভোটারদের অংশগ্রহণ আগের চেয়ে আরও বেশি বাড়বে। ওভারঅল আমি তাদের সাথে একমত হয়েছি, বাংলাদেশের পলিটিক্যাল স্পেসে পাবলিক লাইফে নারীদের আরও বেশি অংশগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। এবং আমি বলেছি আমি আশাবাদী ইনশাআল্লাহ আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এই ব্যাপারে সচেতন থাকবে, নেক্সট যারা জিতে আসবে এই ব্যাপারে সচেতন থাকবে। দুর্নীতির সূচকে এক ধাপ নেমে এবার বৈশ্বিকভাবে বাংলাদেশে 13তম স্থানে অবস্থান করছে বলে জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জুলাই গণঅভ্যুত্থানে চোরতন্ত্রের পতনে দুর্নীতির সূচক এক ধাপ বাড়লেও সার্বিক দুর্নীতির কাঠামো বলবৎ থাকায় বাংলাদেশ গত বছরের তুলনায় এক ধাপ নেমে গেছে বলে জানিয়েছেন তিনি। রাজধানী ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির কার্যালয়ে বিশ্বব্যাপী দুর্নীতির ধারাসূচক প্রকাশ করেন সংস্থার নির্বাহী পরিচালক। মঙ্গলবার জার্মানির বার্লিন ভিত্তিক সংস্থা টিআইবি বিশ্বব্যাপী 182টি দেশের দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে। বাংলাদেশ অংশে দুর্নীতির ধারণা সূচকে গত বছরের তুলনায় আরও এক ধাপ নিচে নেমেছে। সবচেয়ে কম দুর্নীতি হয়েছে ডেনমার্কে, আর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে বলে জানিয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান। সর্বনিম্ন অর্থাৎ 13তম সর্বনিম্ন হচ্ছে যে বাংলাদেশের স্কোরটা, যেটি গতবার ছিল 14তম। সেই হিসাবে আমাদের স্কোরটা আমাদের স্কোর ভিত্তিক র্যাঙ্কিংটা নিচের দিক থেকে হিসাব করলে এক ধাপ নেমেছে। এই রেজাল্টটা কি দেখাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা উই হ্যাভ লস্ট অপরচুনিটি, এবং এই অর্থে আমরা বলছি সেটা হচ্ছে যে স্কোরের যে সোর্সেসগুলো আমরা অ্যানালাইজ করে আমরা দেখেছি, এবং টিআই থেকে যেটা বলছে, একটা আমাদের যে 24-এর গণঅভ্যুত্থান, সেটার ফলে যে ক্লেপ্টোক্রেসি বা চোরতন্ত্রের পতন হয়েছে, এটাকে ইতিবাচকভাবে, এই বিষয়টাকে ইতিবাচকভাবে কোনো তথ্যসূত্র বিশ্লেষণ করেছে। প্রতিবাদ পতন পরবর্তী পর্যায়ে যে সংস্কার প্রক্রিয়া, সেখানে সেটব্যাক ডিরেলমেন্ট হয়েছে, এবং করাপ্ট প্র্যাকটিসেস যেটা ছিল সেটি একই ধারায় অব্যাহত আছে। এ ছিল এনটিভির দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।